নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। একই সঙ্গে নির্বাচনে এসে শঙ্কার জায়গাগুলোকে আমরা যদি যে পর্যবেক্ষক সংস্থার কথা বলি, সেখানে যে এক ব্যক্তি নির্ভর একটি সংস্থা পাশা তারা 10,000 পর্যবেক্ষক দিচ্ছে, এইসব প্রতিষ্ঠানগুলো যদি অনুমোদন পায় তাহলে নির্বাচন কেমন হবে? 2 মিনিটে যদি শেষ করেন স্যার। প্রথম কথা হলো নির্বাচন কমিশন নিরপেক্ষ কিনা এই ধরনের প্রশ্ন যদি আমরা তুলি নির্বাচনের কয়েকদিন আগে, সেটা খুব দুঃখজনক হবে। যেটা হলো যে তার হয়তো কাজের কিছু সীমাবদ্ধতা তৈরি হয়েছে, কিংবা যেভাবে অনুসন্ধান করা প্রয়োজন ছিল সেটা সে করতে পারেনি। এত দায়িত্ব তার উপর আমরা অর্পণ করছি, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে একজন 10,000 পর্যবেক্ষক দিয়ে বসে, আসলে তার জন্য খুব বড় কাজ। কিন্তু তার অর্থে এই না যে সমালোচনা আমরা করব না। আমি মনে করি এখনো সুযোগ আছে, যদি এই ধরনের কোনো অভিযোগ আসে সেই অভিযোগটা এখনো নিরসন করা যেতে পারে। যে একটা প্রতিষ্ঠান 10,000 পর্যবেক্ষক দিচ্ছে, যে হুমায়রা যেটা বললেন, আমরা ছবিও দেখেছি কোন প্রতিষ্ঠান কে চালান। আর একটা কথা হলো যে পর্যবেক্ষণের কাজ শুধুমাত্র ভুল ত্রুটি বের করা না, পর্যবেক্ষণের একটা বড় কাজ কিন্তু গুড প্র্যাকটিসেস গুলো দেখানো। আমাদের মাথার মধ্যে সবসময় ঢুকেছে পর্যবেক্ষণ মানে কোথায় কারচুপি হবে, কোথায় কি হবে, কে বাক্স নিয়ে গেল, অমুক কি করলো। গুড প্র্যাকটিস দেখানো কিন্তু পর্যবেক্ষণের একটা বড় কাজ। এবং এই যে প্রচুর তথ্য জোগাড় করা, আগে থেকে জরিপ করা, প্রশ্নমালাগুলো তৈরি করা, সেই দিকে আমাদের এগোনো। আমরা যতদূর জেনেছি, আমার ভুল না হলে প্রথমে 61 দেখেছিলাম, পরে সময় 81টা প্রতিষ্ঠান মধ্যে আমাদের দিক থেকে নিবন্ধিত হয়েছে। এখন যদি এই ধরনের অভিযোগ ওঠে সেটা দেখা প্রয়োজন। আর একটা হলো যে আলোচনাটা একটু আগে হচ্ছিল, যে আমাদের ইশতেহার নিয়ে যদি খুব দ্রুত দুই একটা কথা বলি, যে এটা যেটা আজাদ মজুমদার বললেন, যে আমরা যেভাবেই দেখি না কেন এটা একটা দালিলিক প্রমাণ, এবং এটা কিন্তু একটা নির্বাচনে শেষ হয়ে যায় না। এই যে আমরা জামাতকে নিয়ে কথা বলছি, বিএনপিকে নিয়ে কথা বলছি, তার মানে অনেক দিনের দল। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। এবং সে কি লিখেছিল সেটা হতে পারে 80-র দশকে, 70-এর দশকে, সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ, যে তার রাজনৈতিক বিবর্তনটা কিভাবে হচ্ছে, তার আদর্শিক বিবর্তনটা কিভাবে হচ্ছে। আর একটা দুটো কথা খুব দ্রুত যদি একটু সময় দেন, আমার ভাই শারিয়ার যেটা বলেন, মিনিটে যদি শেষ করেন। সেটা হলো যেমন ধরুন কিছু কিছু জিনিস ইশতেহারে বলা হয়, এগুলো নিয়ে প্রশ্ন করার তো সুযোগও আছে। আমি ওনার সাথে একটা ব্যাপারে একমত, যেমন কৃষির যে প্রসঙ্গগুলো বলছেন, আমরা অনেক প্রতিশ্রুতি দিচ্ছি, কিন্তু আমরা কিন্তু বলছি না যে ওয়ার্ল্ড ব্যাংক এডিবির টাকা নিতে গেলে তাদের শর্তগুলো কি ভর্তুকির ক্ষেত্রে, বা আমার এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে গেলে, কারণ এখন যে সরকার আসে তার সময় কিন্তু এলডিসি গ্র্যাজুয়েশন হবে, আমরা যদিও পিছিয়েও দিই, তাই না, যাতে আমার যদি ভুল না হয় তার শেষ প্রান্তে গিয়ে এটা পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এখন ইশতেহারগুলো অনেক সময় ফিলোসফিক্যালি লেখে, অত তারা বিস্তারিত ওখানে বর্ণনা করেন না, কিন্তু আমি তার সাথে একমত। আবার একই সাথে একটু ভিন্ন মতো পোষণ করবো ফ্যামিলি কার্ডের ব্যাপারে, যে এটা যে আগের সরকারের কেবল তা না, সোশ্যাল সেফটি নেট তো পুরনো ধারণা, ওয়েলফেয়ার রাষ্ট্রগুলোতে আছে, বহু দেশে, মধ্যপ্রাচ্যে আছে পৃথিবীর। এখন এটাকে কিভাবে বাস্তবায়নযোগ্য করা যাবে। আর শব্দের একটা দোতনা নিয়ে আমরা খেলা করছি, এই যে হক, ইনসাফ। ভাই আব্দুল হাকিমের কথাটা বলি, যে সর্ববাক্য বোঝে প্রভু আপে নিরঞ্জন। আল্লাহ সব বাক্য বোঝেন, এবং হক মানে অধিকার, যেটাকে ইংরেজিতে ওনারা আইনের ভাষায় রাইটস বলবেন, আর ইনসাফ ইমানসিপেশন, তাই না, সামাজিক ন্যায় বিচার। এটা শব্দের দোতনা আমি জানি না যে আরবি ফার্সি আনলেই এটার প্রভাব তৈরি হয় কিনা। মালয়েশিয়া থেকে ঈদুল ফিত্রকে বলা হয় যে হারি রায় আইদুল ফিত্রি। এটা যদি অর্থ বের করতে যান, সংস্কৃত যত যা জানাবে তাতে আপনাকে দৌড় দিতে হবে। কিন্তু আইদুল ফিত্রিকে কেউ সংশোধন করে না, জানে ওটার মানেই ঈদুল ফিতর, ওটা তার ভাষায় অপভ্রংশ ওই অবস্থায় দাঁড়িয়েছে। অতএব হক বলি, ইনসাফ বলি, অধিকার বলি, আমাদের সামাজিক ন্যায় বিচারের কথা বলি, এগুলো আছে। দেখতে হবে যে দলগুলো কিভাবে এটা বাস্তবায়ন করে।